আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। জাজিরা প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 11তম স্প্যান, দৃশ্যমান 1650 মিটার। প্রবাসীদের সুযোগ সুবিধা দেখার দায়িত্ব সরকারের। ব্রুনাইয়ে বাংলাদেশ চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সরকারের প্রথম 100 দিন উৎসাহ ও উদ্যোগহীন, অভিমত সিপিডির। জিডিপি প্রবৃদ্ধির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল প্রচার করতে পরিবেশকদের প্রতি আবারও নির্দেশ তথ্যমন্ত্রীর। না মানলে বৃহস্পতিবারের পর আইনি ব্যবস্থা। পদ্মা সেতুতে বসানো হলো 11তম স্প্যান। জাজিরা প্রান্তে স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর 1650 মিটার দৃশ্যমান হলো। আগামী বছরের শেষ নাগাদ সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন প্রকল্প কর্মকর্তারা। শরীয়তপুরের জাজিরা থেকে ফিরে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম, ক্যামেরায় ছিলেন জহিরুল আলম। এ যেন স্বপ্নেরই দৃশ্যায়ন চলছে। কেবল সেতুই নয়, পদ্মার বুকে জেগে উঠছে নতুন এক স্বপ্নযাত্রা। 11তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর 1650 মিটার কাঠামো বাস্তবে রূপ পেল। 6150 মিটার দীর্ঘ সেতুতে স্প্যান বসানো হবে 41টি। এরই মধ্যে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 2টি আর শরীয়তপুরের জাজিরা প্রান্তে 9টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। 42টি খুঁটির মধ্যে নির্মাণের বাকি রয়েছে 10টির। ম্যাক্সিমাম পিলারের পাইলের কাজ শেষ, সেই হিসেবে এই জায়গায় আছে 2টা থেকে 3টা পিলারের বাকি আছে। এখন বাংলাদেশের প্রথম যে স্কিন গ্রাউটিং যে প্রসেসটা হলো সেইটা চলতেছে। মনে হয় না বর্ষায় কোনো ঝামেলা করবে, কারণ আস্তে আস্তে পদ্মার চর পড়ার কারণে আগের যে স্রোতটা ছিল, আগের যে ছিল সেই ধারাটা আর নেই, স্রোতের যে ছিল সেটা আর নেই। পদ্মা সেতু বাস্তবায়নে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। সেতুকে কেন্দ্র করে এরই মধ্যে নানান ধরনের উন্নয়ন কর্মকাণ্ড চলছে পদ্মার দুপারে। ঢাকা যাইতে সুবিধা হইলো, ধরেন ব্রিজ তৈলে জায়গা তো সব নইতে আছে, মেলকা খানাবো, এখানে কাজ করবো, দূর থেকে মানুষ আইব। পদ্মা সেতু হইলে মনে করেন জায়গার দাম বাড়বো, নিজেকে চলাফেরার সুবিধা হবে, ওখানে বেকারদায় আছে। আমরা চাই খুব দ্রুত কাজ শেষ হয়ে যাক এবং তাড়াতাড়ি মানুষ চলাফেরা করতে পারুক। এটা আমার স্বপ্ন, দেশের স্বপ্ন। গেল 10 এপ্রিল পদ্মা সেতুর 10ম স্প্যান বসানো হয়। এর 13 দিনের মাথায় বসানো হলো 11তম স্প্যান। পদ্মা সেতু এখন যে আর স্বপ্ন নয় তা সবার কাছে স্পষ্ট। উত্তাল নদীর বুকে নির্মাণ কাজ এগিয়েছে অনেকখানি, আর চূড়ান্তভাবে নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে। একই সাথে ভিন্ন মেরুকরণ তৈরি হবে দেশের অর্থনীতিতে। একরামুল হক সায়েম, ATN বাংলা, জাজিরা, শরীয়তপুর। প্রবাসীদের সুযোগ সুবিধা দেখার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান স্মরণ করেন তিনি। ব্রুনাইয়ের জালান কেবাংসানে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা জানান, যেসব দেশে প্রবাসীরা আছেন সেখানে পর্যায়ক্রমে বাংলাদেশের নিজস্ব ভবন করা হবে। এর আগে প্রধানমন্ত্রী দেশটির কূটনৈতিক জোনে নির্মিতব্য কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করেন। আমাদের যে চ্যান্সেরি ভবন এবং আমাদের হাইকমিশন ভবন, অফিসারদের ভবন, সেগুলো করবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং বিশেষ করে আমার খুব ভালো লেগেছে এই আর্কিটেকচারাল যে কাঠামোটা তৈরি করা হয়েছে তার জন্য। আর আমরা সবসময় যে দেশে করবো সেই দেশের মানে সেখানকার জলবায়ু, সেখানকার আবহাওয়া, সেখানকার মানুষের যে ধরনের মানে স্থাপনার করবে প্রায় সাথে সামঞ্জস্য রেখে এবং সাথে বাংলাদেশেও একটা মানে যে বাংলাদেশ এটাও যেন বোঝা যায়, সেগুলো লক্ষ্য রেখে আমাদের।
এদিকে ব্রুনাইয়ে 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এই সময় শ্রীলঙ্কায় জঙ্গি হামলায় নিহত জায়ান চৌধুরী নানা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। এ সফরের সময় বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছে 6টি চুক্তি। সফরের দ্বিতীয় দিন 2 দেশের শীর্ষ বৈঠকে ওআইসির সদস্য 5টি দেশের সমন্বয়ে আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেন তিনি। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ারের আমন্ত্রণে গত 21 এপ্রিল সেখানে যান প্রধানমন্ত্রী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি আগামী মঙ্গলবার। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস.এম. কুদ্দুস জামানের দ্বৈত বেঞ্চ এদিন ঠিক করেন। ওই দিন বেগম জিয়ার জামিন আবেদনেরও শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তারা জানান, আর 2টি মামলায় জামিন পেলেই মুক্তি পাবেন খালেদা জিয়া। হুমায়ুন চিশতির রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছরের 29 অক্টোবর কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। 18 নভেম্বর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। একই সাথে জামিনেরও আবেদন করা হয়। মঙ্গলবার লিভ টু আপিলের আবেদনটি উত্থাপন করা হলে শুনানির জন্য দিন ঠিক করেন উচ্চ আদালত। আগামী মঙ্গলবার দিন অ্যাডমিশন হিয়ারিং হবে। বিধান হচ্ছে যে অ্যাডমিশনের সাথে সাথে বেল পিটিশন দিতে হয়। আমরা ইতিমধ্যে বেল পিটিশন রেডি করেছি। এখন আমাদের কাছে এই 2টি মামলা আছে। চ্যারিটেবলের মামলাটি হাইকোর্ট ডিভিশনে আর অরফানেজের মামলাটি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং। আমরা চিন্তা করছি যে এই মামলাটি বেল হওয়ার পরে আমরা অ্যাপিলেট ডিভিশনের বেল পিটিশনটা আমরা মুভ করব। তাহলে পরে এই 2টা মামলা হওয়ার পরে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার বের হইতে কোনো বাধা থাকবে না। খালেদা জিয়ার আপিল মোকাবেলার জন্য সব রকমের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আমরা শুনেছি আপিল অ্যাডমিশনের জন্য দিয়েছে। যদি মঙ্গলবার শুনানির জন্য আসে আমরা প্রস্তুত, সর্বতোক্রমে আমরা মোকাবিলা করতে রাজি। গত বছরের 8 ফেব্রুয়ারি দুর্নীতির আরেক মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এরপর থেকেই কারাগারে আছেন তিনি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে দর কষাকষির প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, কোনো অন্যায়ের কাছে বেগম জিয়া মাথা নত করবেন না। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অগণতান্ত্রিক শক্তির সাথে দর কষাকষি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবেই জনগণের নিকট প্রতিষ্ঠিত। সুতরাং তিনি কখনোই কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, কোনো স্বৈরাচারের কাছেই আত্মসমর্পণ করেননি। আপনারা নিজেরাই জানেন যে দর কষাকষির দৃষ্টান্ত কাদের, কিভাবে একটি অবৈধ ও অসাংবিধানিক ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সঙ্গে দর কষাকষি করে ক্ষমতায় এসেছিলেন, সেটিও নিশ্চয়ই আপনি ভুলে যাননি। অগণতান্ত্রিক সরকারের সাথে দর কষাকষি ও দেন দরবারের ঐতিহ্য আওয়ামী লীগের, বিএনপির নয়। বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান, রাজস্ব আয়, ব্যাংক ঋণ, আমদানি কোনো তথ্যের সাথে সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাবের মিল নেই বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। সরকারের প্রথম 100 দিন নিয়ে সংবাদ সম্মেলনে তাই অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশের দাবি জানিয়ে সংস্থার সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সরকারের প্রথম 100 দিন উৎসাহহীন ও উদ্যোগহীন। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয় গেল 7 জানুয়ারি। সরকারের প্রথম 100 দিনের মূল্যায়ন তুলে ধরে গবেষণা সংস্থা সিপিডি বলছে, নির্বাচনের আগে ইশতেহারে দেয়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ব্যাংক জালিয়াতির হোতাদের শাস্তি, 5 বছরে 1.5 কোটি মানুষের কর্মসংস্থান সহ 21 অঙ্গীকার ছিল আওয়ামী লীগের। রাজনৈতিক সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে হাঁটছে না প্রশাসন। সেই সাথে মাত্র 9 ভাগ সুদে খেলাপি ঋণ পরিশোধের সুযোগকে ব্যাংকিং খাতের উল্টো পথে যাত্রা বলছে সিপিডি। এই যে সুবিধাগুলি দেওয়া হচ্ছে, এটার ফলে কিন্তু ঋণ খেলাপিরাই উৎসাহিত হবে এবং যে সমস্ত ব্যাংক, দুর্বল ব্যাংক, তারাও উৎসাহিত হবে। একটি উৎসাহহীন, উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন এবং উদ্যমহীন 100 দিন দেখেছি। অথচ আমরা আশা করেছিলাম এইটি একটি বড় ধরনের 100 দিনের উত্থানের উপর প্রতীত হবে।
টানা ৩ বছর ৭ ভাগের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি আর এবছর ৮ ভাগের ওপর প্রবৃদ্ধির আভাসের তথ্য অর্থনীতির বাকি সূচকের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে দাবি সিপিডির। সংস্থার বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বিনিয়োগ কিছুটা বাড়লেও বেসরকারি বিনিয়োগ ৬ বছর ধরে থমকে আছে জিডিপির ২২-২৩ ভাগের ঘরে। বেসরকারি খাতে ঋণও গত বছরের একই সময়ের চেয়ে অন্তত ৬ ভাগ কম। রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫,০০০ কোটি টাকা কম হতে পারে। প্রবৃদ্ধির সাথে যুক্ত বিভিন্ন কাঠামো এবং বিভিন্ন ক্ষেত্রে কর, বিনিয়োগ, ব্যাংক এবং পুঁজিবাজার এগুলি পরিবর্তন না থাকে তাহলে প্রবৃদ্ধিটা তাহলে কি উপকারে আসছে? কর্মসংস্থান এবং আয় বৃদ্ধির ক্ষেত্রেও সে কার কাছে বেশি ভূমিকা রাখছে? প্রবৃদ্ধির এই আলেখ্যর কোনো বিকল্প আখ্যান আছে কিনা এটা চিন্তার সুযোগ হচ্ছে, এবং সেটাকে নিরসন করার জন্য আমরা বলছি যে এই সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রবৃদ্ধি অনুমিত হয়েছে তাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা হোক। সিপিডি বলছে, ধনী গরিব বা আঞ্চলিক বৈষম্য না কমালে অর্থনীতির বর্তমান প্রবৃদ্ধিও ধরে রাখা কঠিন হবে। অথচ 2041-এ উন্নত দেশ হতে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতি বাড়তে হবে অন্তত 10 ভাগ করে। মুর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক খাতের জন্য নেওয়া পদক্ষেপের অগ্রগতি হলেও এতে শ্রমিক অধিকার উপেক্ষিত থেকেছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সরকারের নীতি ও আর্থিক সহায়তায় কারখানার মালিকরা উপকৃত হলেও অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন, পাননি পর্যাপ্ত ক্ষতিপূরণও। এমনকি মজুরি বেড়েছে বলা হলেও প্রকৃত মজুরির চেয়ে তা 26 ভাগ কম। পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠায় একক কর্তৃপক্ষ গঠন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা নিষ্পত্তির সুপারিশ করেছে টিআইবি। সানাউল হকের রিপোর্ট। রানা প্লাজা দুর্ঘটনার পর গত ৬ বছরে পোশাক খাতে আশাব্যঞ্জক অনেক তথ্য এলেও শ্রমিকদের মজুরি বাড়ানোর হিসেবকে শুভঙ্করের ফাঁকি বলছে টিআইবি। তাদের গবেষণা বলছে, বছর বছর যে 5% মজুরি বাড়ানোর কথা, সেই হিসেবে 2 দফা মজুরি বাড়ানোর পরও তা কম হয়েছে। বাংলাদেশে মূল্যস্ফীতি ও অন্যান্য দিক বিবেচনায় পোশাক শ্রমিকদের মজুরি অনেক বেশি হওয়া উচিত বলে মনে করে টিআইবি। মজুরি বৃদ্ধি হয়েছে, যেটা ইতিবাচক, তবে এই বৃদ্ধির মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে। আইনগতভাবে তাদের প্রতি বছর শ্রমিকদের বেতনের যে বৃদ্ধির হারটি 5% হারে বাড়বে, সেটি হিসাব করলে যে চিত্রটা দাঁড়ায় তাতে বর্তমান যে বর্ধিত ন্যূনতম মজুরি সেটি আসলে আগের তুলনায় 26% কমে গেছে। দেশের 80টি কারখানায় জরিপ চালিয়ে এক গবেষণায় টিআইবি দেখিয়েছে, আইন ও নীতি, প্রতিষ্ঠানের সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা, নিরাপত্তা এবং শ্রমিক অধিকারে অনেক ইতিবাচক পরিবর্তন এলেও মামলা জটিলতায় বিচার থমকে আছে। কারখানা সংস্কারের কারণে 4 লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন, আন্দোলনের জন্য চাকরিচ্যুত হয়েছেন 10,000 শ্রমিক। আমরা দেখেছি যে 1250টি কারখানা বন্ধ হয়েছে, তার মধ্যে প্রায় 4 লক্ষাধিক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। রানা প্লাজা ট্র্যাজেডির সাথে যারা জড়িত তাদের ন্যায় বিচার হয়নি। কয়েক হাজার মামলা আছে যেগুলো পেন্ডিং। অত্যন্ত বিব্রতকর, দুঃখজনক ঘটনা যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে, বিশেষ করে যেগুলো সবচেয়ে গুরুতর অপরাধ, রানা প্লাজা ট্র্যাজেডি সহ এই ধরনের মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করতে হবে। টিআইবির পর্যবেক্ষণে আশঙ্কার দিক হচ্ছে, শ্রমিকদের ক্ষতিপূরণ, সংগঠনের অধিকার, চিকিৎসা সেবা, বীমা ও সামাজিক নিরাপত্তায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি, বরং ছাঁটাই, চাকরিচ্যুতি ও মামলা দিয়ে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। তাই পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠা, দুর্ঘটনার মামলা নিষ্পত্তি এবং মামলা প্রত্যাহার ও সম্পূরক শিল্পে প্রণোদনা বাড়ানোর মতো 12 দফা সুপারিশ দিয়েছে টিআইবি। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেলগুলোর ক্লিনফিট চালাতে পরিবেশকদের আবারও নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই নির্দেশ না মানলে 25 এপ্রিলের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। সচিবালয় সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বিজেসির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে এসব জানান তথ্যমন্ত্রী। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। 22 বছরের ব্যবধানে দেশের টিভি চ্যানেল হয়েছে 33টি, সম্প্রচারের অপেক্ষায় আরও 11টি। অল্প সময়ে এই শিল্পের বিকাশ ঘটলেও প্রতিযোগিতায় টিকতে পারছে না অনেক টেলিভিশন চ্যানেল। এ অবস্থায় সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বিজেসির ট্রাস্টি ও নেতারা। টেলিভিশন বাণিজ্যের এখনকার সমস্যার কথা তারা মন্ত্রীকে জানান। কেবল নেটওয়ার্ক যে সিস্টেমটা, সেটাকে ডিজিটালাইজ করা
এটি না করার কারণে যেটা হচ্ছে যে অপারেটররা যে টাকাটা গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে সেটি তারা পুরোটাই নিয়ে যাচ্ছেন। এবং আপনি যে বেঁধে দিয়েছেন যে সময় 2 সপ্তাহ, 2 সপ্তাহের পর আর একদিনও বাংলাদেশে প্রচারিত কোনো বিদেশি টেলিভিশনে যেন বিজ্ঞাপন প্রচারিত না হয়, তার জন্য শক্ত অবস্থান নেবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকরা আমি বলবো একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিপতিত হয়েছি, কারণ প্রতিদিন আমাদেরকে চাকুরি নিরাপত্তার ঝুঁকি নিয়ে অফিসে যেতে হচ্ছে, আসতে হচ্ছে এবং প্রচুর চ্যানেলে বেতন নাই, চাকরিচ্যুতি ঘটছে। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই। দেশীয় টিভি চ্যানেলগুলোতে এখন মূল সংকট বিজ্ঞাপন কমে যাওয়া, যা বিভিন্ন কৌশলে বিদেশি চ্যানেলে চলে যাচ্ছে। এর আগেও তা বন্ধ করতে পরিবেশকদের সতর্ক করে তথ্য মন্ত্রণালয়। বিজেসি নেতাদের কাছে আরও কঠোর অবস্থান জানালেন তথ্যমন্ত্রী। আজকে যে চ্যানেলগুলোতে অর্থ সংকট এবং অর্থ সংকটের কারণে সাংবাদিক ভাই বোনদের বেতন দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা এবং অনেক ক্ষেত্রে বার্তা বিভাগ বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা, এগুলো কোনোটাই হতো না যদি এই সমস্যাগুলো অর্থাৎ বিশেষ করে বিদেশে বিজ্ঞাপনটা চলে না যেত। আশা করছি যে আমরা কিছুদিনের মধ্যেই এই ব্যাপারে যে উদ্যোগগুলো গ্রহণ করেছি এটা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবো। এটির জন্য একটা সময় আমরা অবশ্যই নির্ধারণ করে দিব এবং সেই সময়ের মধ্যে বাস্তবায়ন করতেই হবে। এরপরে যদি আইন ভঙ্গ হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডক্টর হাসান মাহমুদ জানান, সম্প্রচার ও গণমাধ্যম কর্মী আইন চলতি বছরেই পাশ হবে। এতে গণমাধ্যম কর্মীদের চাকরির সুরক্ষা বাড়বে। গণমাধ্যম কর্মী আইন যখন হবে তখন এই চাকরি নিশ্চয়তা থেকে শুরু করে সমস্ত কিছুর আইনি সুরক্ষা তখনই প্রতিষ্ঠিত হবে। এই জন্য এই আইনটা দ্রুত সংসদে পাশ করতে পারলেই সুরক্ষাটা তৈরি হবে। চলতি বছরে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের সব বড় শহরে নেটওয়ার্ক ডিজিটাল হবে বলেও জানান তথ্যমন্ত্রী। থ্যাংক ইউ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আবারও ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে কয়েকটি ধাপে এই জন্য তথ্য সংগ্রহ করবেন কর্মীরা। প্রথম ধাপে 13 মে পর্যন্ত 135টি উপজেলায় ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। এবার হালনাগাদ কার্যক্রমে 2004 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এসব নাগরিকদের তথ্য নেওয়া হবে। এছাড়া গত হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছিলেন ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য তাদেরও তথ্য সংগ্রহ করা হবে। হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারের নাম তালিকাভুক্ত ও মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানান নির্বাচন কর্মকর্তারা। যাদের জন্ম তারিখ হলো 1/1/2004 অথবা তার পূর্বে তাদের ভোটারের জন্য হবে, আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের কর্তনের জন্য তথ্য দেওয়া হবে। জন্ম নিবন্ধন, পিএসসি অথবা জেএসসি অথবা এসএসসি সনদপত্র লাগবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পর 16 মে থেকে 29 জুলাই পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে নাগরিকদের ছবি তোলার কাজ চলবে। এবার 52,500 জন তথ্য সংগ্রহকারী, 10,500 জন সুপারভাইজার ও 780 জন সহকারী রেজিস্ট্রেশন অফিসার এই কর্মযজ্ঞে থাকছেন। সবার সহযোগিতাও পাচ্ছি আমার এখানে, যেমন এলাকাবাসীর পাচ্ছি, আর যেমন আমার স্কুল থেকেও সাপোর্টটা পাচ্ছি। মঙ্গলবার সকালে এই হালনাগাদ কর্মসূচিতে প্রথমবারের মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে সন্তোষ জানান রাজধানীর নাগরিকরা। বাসায় বাসায় এসে আমাদেরকে তথ্য নিয়ে যেতেছে, আমাদের কষ্ট করতে হইতাছে না। আইডি কার্ড নিয়ে যাচ্ছে, এখন আমরা দেশের নাগরিক হব, এটার জন্য আমরা অনেক খুশি। আর আজকে আমরা পরিচয়টা আমাদের খুঁজে পাবো বাংলাদেশে। প্রথম ধাপে রাজধানীতে সূত্রাপুর, কোতোয়ালি ও ডেমরা এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্র হরণ করে দেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে সরকার। এই অভিযোগ বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের। জাতীয় প্রেস ক্লাবের ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদের স্মরণ সভায় তিনি আরও বলেন, অনির্বাচিত প্রতিনিধিদের দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলেই কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করেছে এবং বিএনপি 2 বার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। অতএব আজকে আমাদের এই সবচেয়ে বড় দায়িত্ব, পবিত্র দায়িত্ব, আর এটা একমাত্র আমাদের দায়িত্ব। আওয়ামী লীগ যারা হত্যা করেছে তারা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে না, এটা বিএনপির দায়িত্ব। আমাদের নেত্রীকে মুক্ত করে তার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বৈরাচারের অবসান, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। বর্তমানে পাওয়া যাচ্ছে চিনি, ডাল এবং তেল। রোজার আগে পাওয়া যাবে ছোলা ও খেজুর।
খোলা ট্রাকে প্রায় ৩,৫০০ ডিলার ও টিসিবি নিজস্ব বিক্রয় কেন্দ্রে এসব পণ্য পাওয়া যাচ্ছে। আরও জানাচ্ছেন শরফুল আলম। রোজা শুরু হতে বাকি আর মাত্র 2 সপ্তাহ। এই মৌসুমে চাহিদা বাড়ায় ছোলা, খেজুর, চিনি, মসুর ডাল, তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে প্রায় প্রতি বছরেই। তাই রমজানকে সামনে রেখে এবার আগেভাগেই খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করল টিসিবি। তাদের ডাল 44 টাকা, চিনি 47 টাকা ও সয়াবিন তেল 5 লিটার 425 টাকা দরে খোলা বাজারে পাওয়া যাচ্ছে। চিনি, ডাল আর তেল, অন্য কিছু নাই। রোজার সময় হয়তো খেজুর মেজুর ছোলা টোলা থাকতে পারে। বাইরে 55 টাকা করে চিনি, এখানে 47 টাকা করে। আর মুসুর ডাল বাইরে মনে করেন মোটাটাও যদি নেই তাহলে 60 টাকা করে, এখানে আমাদের রাখতেছে 44 টাকা করে। এটা তো ভালো, দাম একটু কম আছে, ওজনে ঠিক আছে। রোজার 1 সপ্তাহ আগে খোলা বাজারে পাওয়া যাবে ছোলা ও খেজুর। একজন গ্রাহক একবারে সর্বোচ্চ 4 কেজি চিনি, 4 কেজি মসুর ডাল, 5 লিটার সয়াবিন তেল, 4 কেজি ছোলা ও 1 কেজি খেজুর কিনতে পারবেন। টিসিবির তথ্য অনুযায়ী তাদের নিজস্ব 10টি বিক্রয় কেন্দ্রের পাশাপাশি সারা দেশে 2827 জন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি হচ্ছে। তবে সোমবার ব্যাংক বন্ধের কারণে বুধবার থেকে ট্রাকে এসব পণ্য পাওয়া যাবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। ব্যাংকিং না করার কারণে আজকে হয়তো দেরি হচ্ছে, কিন্তু কালকে থেকে টাইমলি 10টার মধ্যে, কারণ আজকেই তারা টাকা জমা দিয়ে রাখবে। আর আজকে বিক্রি কার্যক্রমটা শুরু হয়েছে। বাজারে অসাধু প্রতিযোগিতা নয়, আমরা যেন বাজারের মূল্যটা সহনীয় পর্যায়ে থাকে, অর্থাৎ এক লাফে যেন খুব বেড়ে না যায়। যেহেতু আমরা বাজারের যে সাশ্রয়ী মূল্যে দিচ্ছি, আমাদের কাছ থেকে যেই সংখ্যক ভোক্তা পণ্যটা কিনবে এরা বাজারে গিয়ে কিন্তু আর কিনবে না। টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম চলবে শেষ রমজান পর্যন্ত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে করা সড়ক পরিবহন আইন 2018 কার্যকর করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া। রিটে সড়ক পরিবহন আইন 2018 গেজেট প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে। এতে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব ও স্বরাষ্ট্র সচিব সহ 8 জনকে বিবাদী করা হয়েছে। গত বছরের অক্টোবরে জাতীয় সংসদে আইনটি পাশ করা হলেও এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এটা কার্যকরী না করার কারণে 5 বছরের সাজাটাও কিন্তু বহাল হয়নি। তাহলে সেক্ষেত্রে আপনার অন্য বিষয়গুলো যেগুলো পজিটিভ এসেছিল, যে ড্রাইভারদের পয়েন্ট অনুসারে, অ্যাক্সিডেন্ট অনুসারে পয়েন্ট কাটা যাবে, একসময় লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, অনেকগুলো পজিটিভ দিক ছিল, সেগুলো কিন্তু এই আইন কার্যকরী না হয় হচ্ছে না। রিট পিটিশনে বলেছি যে যেহেতু আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টের, অর্থাৎ পার্লামেন্ট যখন আইন প্রণয়ন করেছে সেই আইনটাকে অকার্যকর করার জন্য দীর্ঘদিন ফেলে রাখার কোনো সুযোগ নাই এক্সিকিউটিভের, এবং সেইটাকে আমরা চ্যালেঞ্জ করেছি এবং একটা নির্দেশনা চেয়েছি অনতিবিলম্বে যেন সড়ক পরিবহন আইনটা কার্যকরী করার জন্য আইনে যে বিধান আছে গেজেট প্রকাশের, সেই গেজেটটা যেন দ্রুত প্রকাশ করা হয়। শিশু সুরক্ষা আইন ঠিকভাবে প্রয়োগ না হওয়ায় শিশুদের ওপর সহিংসতা বাড়ছে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। শিশুরা যেন নিরাপদ পরিবেশে বেড়ে ওঠে সেজন্য সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে এক সেমিনারে রিয়াজুল হক এসব কথা বলেন। আমরা কিভাবে শিশুদেরকে আমরা সুরক্ষা দিতে পারি এবং সেই জন্য আমাদের প্রত্যেকেরই করণীয় আছে। এই কথাটা বলার উদ্দেশ্যে এটা আমরা দেশবাসীকে জানাতে চাই, এটা আমরা সরকারকে জানাতে চাই, এবং সবাই যাতে এই ব্যাপারে এগিয়ে আসে সেটি আমাদের প্রত্যাশা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর ও অন্যান্য যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা। দেশে তৈরি কৃষি যন্ত্র প্রস্তুতকারকদের উৎসাহ দিতে এমন প্রস্তাব করেছেন তারা। পাশাপাশি দেশে তৈরি মাড়াই যন্ত্র, ডেইরি মেশিন, পাওয়ার টিলার সহ অন্যান্য যন্ত্রাংশের উপর থেকে উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূসক মওকুফেরও দাবি জানিয়েছেন তারা। এছাড়া এলইডি লাইট তৈরি যন্ত্রাংশ 10 থেকে বাড়িয়ে 25%, আমদানি করা সফটওয়্যারের শুল্ক পূর্ণ বিবেচনা ও বিদেশি পরামর্শকদের আয়কর নতুন করে নির্ধারণ সহ নানা দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডে প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব পেশ করা হয়।
পায়রা সমুদ্র বন্দরে টার্মিনাল নির্মাণের জন্য কোরিয়ার 3টি প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়। আগামী 3 বছরের মধ্যে টার্মিনালের ডিজাইন ও সুপারভিশন ফেজের কাজ শেষ করবে প্রতিষ্ঠানগুলো। এর জন্য তাদের দিতে হবে 79 কোটি টাকা। পায়রা বন্দর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া 10টি প্রকল্পের একটি। 2021 সালের মধ্যে 3টি বার্থ সহ টার্মিনাল নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করছেন প্রকল্প কর্মকর্তারা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বিনিয়োগকারীদের জন্য 30% বোনাস শেয়ার অনুমোদন করেছে সিঙ্গার বাংলাদেশ। সাভারে কোম্পানির 39তম বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার অনুমোদিত হয়। নিজস্ব কারখানায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ডক্টর ফাতে কামাল এবিচকুল। বিপুল সংখ্যক বিনিয়োগকারী এতে অংশ নেন। সভায় জানানো হয় 2018 সালে সিঙ্গার রেফ্রিজারেটর বাংলাদেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। চলতি বছর দ্রুত বর্ধনশীল বাজারে অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে রিটেল ও ডিলার আউটলেট বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সিং। কক্সবাজারে অনুষ্ঠিত হল পপুলার লাইফ ইন্স্যুরেন্সের একক বীমা প্রকল্পের ব্যবসা পর্যালোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক BM ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমেদ, পরিচালক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, কোম্পানির সিনিয়র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী। রাজধানীতে অনুষ্ঠিত হল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বার্ষিক শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন। সম্মেলনে ব্যাংকের 2018 সালের মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়। একই বিষয়ে 2019 সালের কর্মকৌশলও ঠিক করে প্রতিষ্ঠানটি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক, গৌতম প্রসাদ দাস ও তারেক রিয়াজ খান এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস সম্মেলনে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। সৌম্য সরকারের বিধ্বংসী ডাবল সেঞ্চুরিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 9 উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখল আবাহনী। সাভারে টস জিতে ব্যাটিংয়ে নেমে 85 রানে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল। তবে ষষ্ঠ উইকেটে ইলিয়াস সানিকে নিয়ে 91 রানে জুটি করে সে বিপদ সামাল দেন তানভীর হায়দার। সানি 45 রানে ফিরলেও তানভীর হায়দারের অপরাজিত 132 রানে 9 উইকেটে 317 রান তোলে শেখ জামাল। জবাবে উদ্বোধনী জুটিতে 312 রান যোগ করে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান আবাহনীর 2 ব্যাটসম্যান সৌম্য সরকার এবং জহুরুল ইসলাম। 100 করে জহুরুল ফিরলেও লিস্টে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। তার 153 বলে 2008 রানে অপরাজিত ইনিংসে 17 বল হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী। 16 ছক্কা মেরে দেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও করেন সৌম্য। এদিকে মিরপুরে প্রিমিয়ার ব্যাংকে 88 রানে হারিয়ে রানার্স আপ হয় লিজেন্ডস অফ রূপগঞ্জ। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক গোল্ড কাপে তাজিকিস্তানকে 3-0 গোলে হারিয়ে অঘটনে জন্ম দিয়েছে মঙ্গোলিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের 14 মিনিটে মঙ্গোলিয়াকে এগিয়ে দেন আন্দ্রেই। 28 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনখেমাগার। 69 মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোল করেন দেলজার জারা। মাত্র গেল বছরের সেপ্টেম্বরে প্রথম মঙ্গোলিয়ার নারী ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে শুরু করার পর এটাই তাদের ঐতিহাসিক জয়। একই সাথে গত বছরের নভেম্বরে তাজিকিস্তানের কাছে 4-1 গোলে হারের মধুর প্রতিশোধ নিল পূর্ব এশিয়ার দেশটির মেয়েরা। স্প্যানিশ লা লিগায় রাতে আলাভেসের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। এ ম্যাচে জিতলে শিরোপার আরও কাছে চলে যাবে কাতালানরা। 33 ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট 77। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ পিছিয়ে 9 পয়েন্টে। আজকের ম্যাচের পর আর খেলা বাকি থাকবে 4টি। দু দলের মুখোমুখি 7 লড়াইয়ে মাত্র একবার হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তারপরও কোনো ধরনের ঝুঁকি না নিয়ে পূর্ণ শক্তির দলই মাঠে নামাচ্ছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। 46 পয়েন্ট নিয়ে আলভেস আছে 8 নম্বরে। রাত 1:30টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। জাজিরা প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 11তম স্প্যান, দৃশ্যমান 1650 মিটার। প্রবাসীদের সুযোগ সুবিধা দেখার দায়িত্ব সরকারের। ব্রুনাইয়ে বাংলাদেশ চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সরকারের প্রথম 100 দিন উৎসাহ ও উদ্যোগহীন, অভিমত সিপিডির। জিডিপি প্রবৃদ্ধির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি।
বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল প্রচার করতে পরিবেশকদের প্রতি আবারও নির্দেশ তথ্যমন্ত্রীর, না মানলে বৃহস্পতিবার পর আইনি ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।